এটা আমাদের মনে রাখা উচিত যে নারীদের যখন হয়তো বা বন্যা হয়, সাইক্লোন হয়, সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট নারীদেরই হয়। তারপরে আবার ডিসপ্লেসমেন্ট থেকে ফেরত আসা ওরকম ভাবে নারীদেরকে এটা আরো বেশি ভাবে এফেক্ট করে। থ্যাংক ইউ এভরিওয়ান। খুবই ভালো লাগছে এরকম একটা ফোরাম। যে কথাটা আমাদের লিডার তারেক রহমান বলেছিলেন যে এই জন্যই তো এত স্যাক্রিফাইস, সত্যিই তাই। মানে জুলাইয়ের যে সময়গুলো কাটিয়ে এসেছি আর আজ দেখছি যে অনেক মানুষ, তাদের সবার আলাদা আলাদা বিশ্বাস, আলাদা আলাদা আদর্শ, কিন্তু সবাই এক জায়গায় একত্রিত। সবাই মিলে দেশটা গড়তে হবে। আমরা সবাই মিলে পলিসি নির্ধারণ করতে এসেছি, আমার দেশটা কিভাবে গড়বো, এটাই তো চেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমির খুসরো স্যার যেটা বলছিলেন যে আমাদের নারীদের জন্য নতুন নতুন জায়গা আসলে উন্মুক্ত করতে হবে। তো অ্যাজ আ ফিমেল আই থট অ্যাবাউট যে বাংলাদেশে ফার্স্ট ফিমেল স্নেক রেস্কিউয়ার হিসেবে কাজটা শুরু করে দেওয়াই যায়। এবং এখন খুব ভালো লাগে যখন দেখি যে একই পথ ধরে আরও নারীরা আসছেন এবং নারীদের যে মাতৃশক্তি, মাতৃসত্তা, তা দিয়ে তারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। এবং তারপরেও যেটা দেখছি তা হলো যে জুলাই পরবর্তী সময়ে একটা ব্যাপার আমাদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। বারবার একটা কথা একটা গোষ্ঠী বলার চেষ্টা করছে যে তারা আর নারীদের নেতৃত্ব সামনে আসতে দেবেন না। এটা যদি কোনোভাবে এই চিন্তাটা বাঙালির মনে, বাংলাদেশের মানুষের মনে জায়গা নেওয়ার চেষ্টাও করে, সেটাও আমাদের জন্য একটা ভয়াবহ অশনি সংকেত। তার কারণ হচ্ছে যে সেটা আসলে বিস্তৃত পরিসরে নারীদের জন্য এবং বাংলাদেশের জন্য ভয়াবহ ফল বয়ে আনবে। কেননা সব ক্ষেত্রেই আমরা দেখি যে যদি আমার এনভায়রনমেন্টাল সেক্টরের কথা বলি, তাহলে জলবায়ু পরিবর্তন কিংবা স্যালাইনিটি বলেন কিংবা ওয়াইল্ড লাইফের সাথে কনফ্লিক্ট, সব ক্ষেত্রে নারীরাই কিন্তু ভুক্তভোগী হন সবচেয়ে। আপনারা হয়তো বাঘ বিধবাদের কথা শুনেছেন, হাতি বিধবাদের কথা শুনেছেন। আমি আজকে আপনাদেরকে একটা শকিং নিউজ জানাতে চাই, যদিও অনেকেই হয়তো জানেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে নারীরা আছেন তারা লবণাক্ত পানিতে কাজ করেন। দিনে 10 থেকে 12 ঘন্টা আমার বয়সী মেয়েরা লবণাক্ত পানিতে নেমে কাজ করে, অ্যাজ তারাই ফ্যামিলির মেইন আর্নিং পারসন। এবং তার জন্য প্রায় 70% কাছাকাছি তরুণী তাদের জরায়ু ফেলে দিতে বাধ্য হন, কারণ তাদের জরায়ুতে ক্যান্সার বা এই ধরনের সমস্যা তৈরি হয় স্যালাইনিটির কারণে। তো এটি কি ভয়াবহ একটা ব্যাপার। এবং ব্যাপারটা হচ্ছে যে তারা আর্নিং পারসন, কিন্তু তারা কিন্তু সম্মানের জায়গায় নেই। তারা ওইখানে যেহেতু স্যালাইনিটির প্রবলেম, ক্লাইমেট প্রবলেমের কারণে, তো তারা মাইলের পর মাইল হেঁটে পানি নিয়ে আসেন, কিন্তু রাতে কিন্তু তাদের তৃষ্ণা পেলে তারা পানিটা খেতে পারেন না, তাদেরকে পানিটা রেখে দিতে হয় পরিবারের পুরুষ সদস্যরা, সন্তানেরা তারা খাবে বলে। এবং আপনার আমার মতো নারীরা যতদিন কাজ করতে পারে তারা কাজ করছে, যেই মুহূর্তে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে তারা কিন্তু ওই সমাজের কাছে বোঝা হয়ে ওঠে। তো এই যে অবস্থা, এই জায়গা থেকে আসলে নিঃসন্দেহে আমাদের চেঞ্জটা দরকার। যে আমার কথা হচ্ছে যে অ্যাজ আ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট এবং অ্যাজ আ ল স্টুডেন্ট এবং একজন নারী হিসেবে আজকে পলিসি মেকারদের কাছে আমি প্রশ্ন কিংবা কনসার্নটা জানিয়ে যেতে চাই যে আগামীর জাতীয় নীতি এবং রাজনৈতিক কাঠামোতে নারীদেরকে কেবলমাত্র ভুক্তভোগী বা বেনিফিশিয়ারি হিসেবে আর দেখতে চাই না। আমাদেরকে ডিসিশন মেকার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য স্পেসিফিক, জেন্ডার ইনক্লুসিভ এবং ক্লাইমেট রেসপন্সিভ পলিসি অ্যাকশন যেন নিশ্চিত করা হয়, সে ব্যাপারে যেন আমাদের পলিসি মেকাররা ভাবেন। কেননা নারীদেরকে নিয়ে কাজ তো হয়েছে, আগে আমরা দেখেছি ভুক্তভোগী কিংবা বেনিফিশিয়ারি হিসেবে, এবার না হয় আমরা ডিসিশন মেকার হিসেবে সামনে আসি। আমরা তো প্রমাণ করেই আসছি যে নারীরা এই দেশের ডিসিশন মেকার হিসেবে কোনো অংশেই আসলে কম অবদান রাখে না। ধন্যবাদ। ধন্যবাদ সায়েদা আনানা ফারিয়া। সায়েদা আনানা ফারিয়া এখানে ক্লাইমেট রেসপন্সিভ পলিসিজ এর কথা বললেন। এর পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ কিভাবে আসলে উইমেনদের জীবনকে এফেক্ট করে সেই কথাটাও তিনি কিছুটা এখানে এনেছেন। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাম্বাসেডর জাইমা রহমান অ্যাবাউট দিস, যে ক্লাইমেট চেঞ্জে আসলে মানুষের লাইফকে, বিশেষ করে নারীদের লাইফকেও কিভাবে ক্ষতিগ্রস্ত করে? থ্যাংক ইউ সো মাচ। আমরা হয়তো বা কয়েকজন ভাই বলতে পারি, আপনাদেরও নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স আর নলেজ আছে এটার ব্যাপারে। আমি ছোট কথাই বলবো আমার জায়গা থেকে, কিন্তু হ্যাঁ আমি বিশ্বাস, থ্যাংক ইউ এটা বলার জন্য। আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এটা আমাদের মনে রাখা উচিত যে
নারীদের যখন হয়তো বা বন্যা হয়, সাইক্লোন হয়, সবচেয়ে বেশি ডিসপ্লেসমেন্ট নারীদেরই হয়। তারপরে আবার ডিসপ্লেসমেন্ট থেকে ফেরত আসা ওরকম ভাবে নারীদেরকে এটা আরো বেশি ভাবে এফেক্ট করে। তারপরে ওনারা আরো এক্সপোজ থাকে টু ট্রাফিকিং, টু এক্সপ্লয়টেশন, টু ইনফর্মাল লেবার। তো আর আপনি যেটা বললেন যে স্যালিনিটি ওনাদের এই যে এফেক্ট করে অনেক, এটা বিশাল বড় একটা ব্যাপার। তো এই দিক থেকে অনেক ইন্ডিজিনাস কমিউনিটিজ আছে, বহু বছর ধরে, বহু যুগ ধরে ওনারা করে এসেছেন কাজ এই ক্লাইমেট চেঞ্জের দিক দিয়ে কিভাবে অ্যাডাপ্টেবল হতে। নারীদেরকে আমার মনে হয় অতবা প্ল্যানিং এও ইনক্লুড করা হয় না। ক্লাইমেট চেঞ্জ পলিসিস কিভাবে প্ল্যানিং করা হবে, ডিজাস্টার প্ল্যানিং এ। তো অবশ্যই এটা আরো ইনক্লুশন, আমাদের ইনক্লুশন আরো প্রয়োজন। কারণ যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র, সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের ওই রেপ্রেজেন্টেশনটা প্রয়োজন। তো আমি জানি না আপনারা যদি কিছু বলতে চান। অশেষ ধন্যবাদ ব্যারিস্টার জাইমা রহমান। এবার আমরা শুনতে চাই সুরাইয়া জান্নাতের কথা। সুরাইয়া জান্নাত, she is the president of ICAB, Institute of Chartered Accountants, first lady Chartered Accountants of Bangladesh. সুরাইয়া, আপনার রিমার্কস এর জন্য বলছি। সুরাইয়া জান্নাত। ধন্যবাদ to get the opportunity, but I think one small correction: I'm not the president of the institute. I'm the vice president, and I'm a lead governance specialist working with the World Bank. When actually I received the invitation to come here, the one thing that came to my mind, আমি বাংলাই বলি because lots of আপনার conversation আমি দেখেছি বাংলায় হয়েছে। যে দুটো কথা বলতে মন চেয়েছিল, যে বাংলাদেশে আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট কথা আমরা অনেক শুনি। বাংলাদেশে আমাদের আমির খসরু সাহেব, আপনি যেটা বললেন যে এত বেশি ল, আপনি যদি একবার দেখতেন বাংলাদেশে আমাদের মহিলাদেরকে নিয়ে কতগুলো মহিলা সংস্থা আছে, কতগুলো ল আছে, কত আপনার রুলস রেগুলেশনস আছে। একটা রিসেন্টলি টাস্ক ফোর্সও করা হলো, অনেক রেকমেন্ডেশনস আমরা দেওয়া হলো। আমরা যারা উইমেনরা এক্সেল করেছি, আমরা নিজেদের ইনিশিয়েটিভ নিয়েছি। আমি বলবো না যে বাংলাদেশের একটা কোনো পলিসি ফ্রেমওয়ার্ক আমাদের মহিলাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। একটাই অনুরোধ থাকবে, যেটা আপনি বলেছেন, যে সবগুলো পলিসিটাকে একটা কোহারেন্ট একটা স্টেজে নিয়ে আসেন। আমি 4টা এরিয়া মাথার মধ্যে রেখে আপনাদেরকে বলবো যে আমাদেরকে কোভিড ওয়ার্ল্ড ওয়াইড, নট জাস্ট ইন বাংলাদেশ, যেভাবে তছনছ করেছে মানুষের জীবন, মানুষের ব্যবসা, মানুষের সবকিছু, সেটার মধ্যে থেকে সব থেকে হার্ড হিট হয়েছে কিন্তু আমাদের উইমেন। তারা তাদের ব্যবসা হারিয়েছে, যারা স্কুলগামী ছাত্রীরা তাদের স্কুল যাওয়া বন্ধ হয়েছে, অনেকে বাল্য বিবাহ হয়ে গেছে। এদেরকে আর রিইনস্টেট করা যায় নাই। আমাদের অনেক পায়োনিয়ার উইমেনরা এখানে আছেন, স্টেজে আছেন। আমরা একটা কথা খুব বলি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স। আপনারা যে পলিসি লেভেলে আপনাদের যে প্যাকেজগুলো, অ্যান্ড প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে যে আপনার একটা ছোট্ট উইন্ডো রাখেন অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং ফিমেলদের জন্য, আমরা কি কখনো দেখেছি কত পার্সেন্ট অ্যাকচুয়ালি তা যায় আমাদের মহিলাদের? আপনারা আমাদেরকে একটা পাথওয়ে করে দেন আমাদের মহিলাদের জন্য। উই ক্যান রিয়েলি শো দ্যাট ওয়ার্ল্ড, নট জাস্ট বাংলাদেশ, যে আমাদের উইমেনরা অ্যাজ এ এন্টারপ্রিনার আমরা কি করতে পারি। থার্ড যে পয়েন্টটা বলবো, যে আমাদেরকে যে অনেক হ্যারাসমেন্টের আপনার হতে হয়, ফেস করতে হয়, আমরা আমাদের উইমেনদেরকে কিভাবে একটা রেসপেক্টফুল জায়গাতে নিয়ে যেতে পারি। আমাদের অনেক ভায়োলেন্স, ডাউরি, এসব সবকিছুই আছে, এখনো আছে, অনেক বেশি পরিমাণে বরঞ্চ আমি বলবো কোনো কোনো জায়গাতে আছে। এটাতে একটা অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে করেছে, অ্যান্ড দ্যাট অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি নট অনলি প্রোটেক্ট আওয়ার উইমেন ফোক, ইট উইল অলসো প্রোটেক্ট আওয়ার মেন অ্যান্ড ফিমেল এভরিওয়ান। দ্য ফোর্থ এরিয়া আমি আপনাদের টেনশনটা ড্র করব, সেটা হচ্ছে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমি যখন এখানে আসছিলাম তখন সম্ভবত রূপালী আপা একটু বলছিলেন যে আমাদের যে ট্রান্সপোর্ট, আমরা যে মুভমেন্ট, আমরা যে ফ্রিলি আমাদের উইমেনরা যে ভালো করে চলাফেরা করতে পারি না, অনেক অনেক সেফটি সিকিউরিটি রিজনে
করতে পারি না, আমাদের পাবলিক ট্রান্সপোর্টগুলোতে কিভাবে আমাদের উইমেনরা একটু ভালোভাবে চলাচল করতে পারে, অনেক কিছু করার দরকার নেই, কয়েকটা জায়গাতে আমাদেরকে একটু হেল্প করেন। আপনি নিজেই বলেছেন যে একটু সুযোগের পথটা করে দিলে কত ভালো হতে হয়। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের এখানে একজন বলছিলেন যে ডেমোক্রেটাইজেশন, আমরা সব কিছুতেই একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে আসি, সেজন্য খুব ডিভিশন হয়ে যায় যে আমি এটা করেছি, আমি এটা করেছি। এসব সব কিছুর উপরে গিয়ে আপনারা যখন আসবেন বা যারাই আসবে, তারা যদি সবগুলোকে একটু পলিসিদের মধ্যে যদি একটা হারমোনি নিয়ে আসেন, ওয়ান স্টপ শপের মতো একটা জায়গাতে নিয়ে আসেন। আমি অনেক দিন ধরে মিনিস্টার অফ ফাইন্যান্স বাংলাদেশ গভর্নমেন্টকে বলছি যে আপনারা যে জেন্ডার বাজেটিং করেন, এই জেন্ডার বাজেটিংটা কি? আপনারা যে উইমেন সেলিব্রেশন করেন, অনেক কিছু আমরা শুধু সেলিব্রেশনের মধ্যেই রাখি, যখন শেষ হয়ে যায় কি সেটা পলিসি হোক, সেটা ইভেন্ট হোক, সব চলে যায়। সো দিস ইজ ভেরি হাই টাইম দ্যাট উই পুট আওয়ার ওয়ার্ডস, আওয়ার পলিসিস, আওয়ার পসিবিলিটিস truly meaningfully in action, and we will be very supportive in whatever way we can do, either as a personal level, professional level, and also from the institution that we serve, where we have a very strong gender friendly policy. Thank you very much. Thank you so much, Surya Jannat, and thanks for the correction about your workplace. আমাদের সাথে আছেন মনিকা চাকমা, বাংলাদেশের বিখ্যাত ফুটবলার। আমরা মনিকা চাকমার রিমার্কস শুনবো। মনিকা চাকমা। থ্যাংক ইউ। যে রাধে সে চুলো বাঁধে, খেলার টিপতে আমরা প্রায় এই কথাটা দেখি, কিন্তু আমরা শুধু চুলই বাঁধি না, আমরা দেশ গড়ি, মাঠে নামি, ফুটবল খেলি এবং আমরা লড়াই করি। আমি মনিকা চাকমা, দেশের হয়ে খেলতে পারা আমার জন্য গর্বের বিষয়। একজন নারী হিসেবে, একজন ফুটবলার হিসেবে খেলতে পেরে আমি খুবই গর্বিত। এই জায়গায় পৌঁছানো সহজ ছিল না, স্বপ্নটা ছিল বড়। আমার বিশ্বাস আমার মতো মেয়েরা যেখানেই থাকুক না কেন, তারা যেন সবাই সমান সুযোগ পায়। সে খাগড়াছড়ির পাহাড়ে হোক বা ঢাকা শহরের, প্রতিটা মেয়েরই তার প্রতিভা আর দক্ষতা দেখানোর অধিকার আছে। খেলাধুলা শুধু ছেলেদের জন্য নয়, খেলাধুলা সবার জন্য। আজ আমাদের দেশে অনেক নারী আছেন যারা মাঠে, সমাজে আর জীবনের নানান জায়গায় নিজেদের প্রমাণ করেছেন। তারা শুধু উদাহরণ নন, তারা আমাদের দেশের শক্তি, আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব। তারা দেখাচ্ছেন সুযোগ পেলে মেয়েরাও পারে। আমি চাই আমার মতো যেসব মেয়েদের স্বপ্ন আছে খেলাধুলা নিয়ে বা জীবনের যে কোনো ক্ষেত্র নিয়ে, সবাই যেন সাহস নিয়ে সামনে এগিয়ে যায়। স্বীকৃতি আর সফলতা যেন তাদের পথ চলার সঙ্গী হয়। ভয়, বাধা আর সন্দেহ পেরিয়ে প্রতিটা মেয়েই যেন নিজের স্বপ্ন পূরণের আশা কখনোই না সারে। একজন মেয়ে এগিয়ে যায়, তখন শুধু একা নয়, পুরো দেশটাই এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মনিকা চাকমা। এই জায়গায় মনিকা চাকমা যে সীমাবদ্ধতার কথা বলেছেন, আমরা জানি যে সীমাবদ্ধতা ছিল, আছে। একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে ফুটবলার শুধু নারী ফুটবলার না, নারী যারা বিভিন্ন জায়গায় ক্রিকেটের নারী যারা আছে, আমার যেহেতু অনেকের সাথে কথা হয়, আমি সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের মধ্যে ভয় কাজ করছে যে আসলে কি আর ফুটবল খেলতে পারবে কিনা বাংলাদেশে, সেই ভয়টা কাজ করছে। আমার অনুরোধ থাকবে যে বিএনপি এই জায়গাতেও যাতে যারা সংকোচে আছে সেই সংকোচ দূর করার জন্য কথা বলেন। আমি এরপর মামুনুর রশিদ ইফতি, আপনাকে অনুরোধ করছি আপনার রিমার্কস দেবার জন্য। মামুনুর রশিদ ইফতি, হি ইজ আ থিয়েটার আর্টিস্ট at Dhaka Theatre and disability inclusion advocate, winner at National IT competition. Mamunur Rashid Ifti, he is also a researcher at Deaf Mental Health Initiative. আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমার নাম মামুনুর রশিদ ইফতি। আমার নাম মামুনুর রশিদ ইফতি। আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি, সেই সাথে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তো আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এসেছি আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে, তাদের হয়ে আমি কিছু কথা বলবো। তো আমাদের বাংলাদেশে হচ্ছে 8টা বিভাগে হচ্ছে স্কুল আছে, যেটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয়। কোনো কোনো স্কুলে ক্লাস 7 পর্যন্ত, কোনো কোনো স্কুলে ক্লাস 10 পর্যন্ত আছে। তবে আমাদের যারা মেয়েরা আছে, নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে যারা আছে তারা কিন্তু তাদের শিক্ষাটা তারা গ্রহণ করতে পারছে না। কারণ হচ্ছে আমাদের যে বিভাগগুলোতে যে স্কুলগুলো আছে, ওই স্কুলে ক্লাস 7 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আছে। শুধুমাত্র ঢাকায় ক্লাস 10 পর্যন্ত পড়ার সুযোগ আছে। তো যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা কিন্তু ঢাকায় এসে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে না। তারপর আমি তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলবো। তো তারা হচ্ছে অনেক যারা ঢাকায় আছে আর কি, বর্তমানে যারা নারী শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী যারা আছে তারা কিন্তু ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। চাকরির ক্ষেত্রে কি হয়, তাদের নিরাপত্তাটা হচ্ছে তারা এনশিওর করতে পারছে না। তারা সেখানে অনেক ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। তারা যে এই বিষয়ে কাউকে বলবে, তাদের কথাগুলো আসলে বলার সুযোগ থাকে না। তারপর আমাদের সবচেয়ে বড় যে বাধাটা, সেটা হচ্ছে যোগাযোগের। আমরা যেহেতু কথা বলতে পারি না, কানে শুনতে পাই না, সেক্ষেত্রে আসলে আমাদের যোগাযোগের জায়গাটাতে আমরা সব দিক থেকেই পিছিয়ে আছি। আমরা কি চাই, কিভাবে চাই, কাদের কাছ থেকে চাই, সেটাও আমরা আমাদের প্রয়োজন ভেদে বলতে পারি না। আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, শুধুমাত্র 8 থেকে 10 জন জাতীয় পর্যায়ে ইশারা ভাষার দোভাষী আছে, আর শুধুমাত্র 2 জন আছে যারা ইন্টারন্যাশনালি কাজ করছে। সো যদি আমি অনুরোধ করব যে এখানে যারা আছেন, আপনারা যদি এই ইশারা ভাষার দোভাষীর প্রফেশনটাকে যদি ইশারা ভাষা শিখে যদি আপনারা আমাদের জন্য কাজ করেন, তাহলে আমরা অনেক খুশি হব। আমরা যারা শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিরা আছি, আমরা কিন্তু চিত্রাঙ্কনে খুবই ভালো করি। আমাদের কিন্তু অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারে। তো স্যার যেহেতু বলেছেন যে পেইন্টিং এর একটা এক্সিবিশন করবেন, সেই এক্সিবিশনে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের ভাই বোনদের জন্য অনেক ভালো হবে। আমি আমাদের শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারীদের কথা বলবো। তারা যখন গর্ভবতী হয় বা কোনো ধরনের কোনো অসুস্থতার শিকার হয়, তখন কিন্তু তারা হসপিটালে গিয়ে তাদের চিকিৎসা সেবাটা পায় না, শুধুমাত্র দোভাষীর অভাবে। তারা মাতৃত্বকালীন যে অসুবিধাগুলোর সম্মুখীন হয়, সেগুলো কিন্তু তারা সুন্দরভাবে বলতে পারে না। সেই ক্ষেত্রে ভুল চিকিৎসার কারণে কিন্তু তাদের জীবনটা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো, সেটি হচ্ছে যে আমাদের যারা নারী প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, তারা কিন্তু আইনি সহায়তাটা পায় না। কারণ অনেক সময় দেখা যায় যে একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী নারী হচ্ছে যৌন নির্যাতনের শিকার হয়েছে। এখন সে কার কাছে যাবে, কাকে কিভাবে সে আইনি সহায়তাটা কিভাবে নেবে? তো সেই ক্ষেত্রে আমি বলবো, যারা আইন নিয়ে কাজ করছেন তারা যেন ওনাদের জন্য বিশেষ করে এই দুভাষী সুবিধাটা যেন রাখে। আর আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে যদি ইশারা ভাষার দুভাষীটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনগুলা মানুষের কাছে, সবার কাছে বলতে পারবো। আমাকে এতক্ষণ শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেন বিএনপি ক্ষমতায় আসে এবং আমাদের জন্য যেন অনেক ভালো ভালো কাজ করে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ইফতি। আমি এই জায়গাটা একটু আমার মনে হয় যে কর্পোরেট ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, সেটা আমি একটুখানি শুনতে চাই রূপালী চৌধুরীর কাছ থেকে। যেহেতু আমরা শুনলাম যে যারা আসলে ডিসএবিলিটিস, নারী যারা আসলে তাদের ডিসএবিলিটি নিয়ে যারা কাজ করছেন, তাদের অনেকে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, এই কথাটা শুনলেন। আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গাটায় বাড়তি কি উদ্যোগ কর্পোরেট ওয়ার্ল্ডের যারা কাজ করছে তারা নিতে পারেন, বা সরকার কি করতে পারেন এখানে?
আমরা একটা জিনিস করেছি, বাংলাদেশ বিজনেস ডিসেবিলিটি নেটওয়ার্ক একটা করেছে, এটা হচ্ছে বাংলাদেশ এমপ্লয়ি ফেডারেশনের মাধ্যমে। তবে প্রতিটা অর্গানাইজেশনের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশনের একটা কথা বলি, আর তার মধ্যে হচ্ছে যারা শুধু এরকম শ্রবণ প্রতিবন্ধী না কিন্তু ফিজিক্যালিও তারা ডিসেবল, তাদের জন্য আমাদেরকে বিল্ডিংটা করতে হবে। বিল্ডিং করতে এমন করতে হবে যারা হুইল চেয়ার বদ্ধ, তাদের জন্য অ্যাক্সেসিবল হতে হয়। সুতরাং প্রতিটা অফিস বিল্ডিং যেন সেই রকম হতে হয়। এবং আমি বলবো আমাদের কোম্পানিতে প্রায় 10 জনের মতো কাজ করে, এবং আমাদের যে কাজগুলো অনেক মানসিক প্রতিবন্ধীও হয়, অটিস্টিকও হয়, বাট যেগুলো রিপিটেটিভ কাজ তাদেরকে কিন্তু দেওয়া যায়। এবং আমরা বিবিডিএন থেকে আমরা হোয়াট উই ডু, উই হ্যাভ অ্যাকচুয়ালি জব ফেয়ার, সেখানে আমরা প্লেসমেন্ট করি এবং প্রতিটা অর্গানাইজেশনের সঙ্গে আমরা কাজ করি। এবং যেখানে দেখা যায় রেডিমেড গার্মেন্টসে যেখানে প্যাকেজিংয়ে কাজ হচ্ছে সেখানে কিন্তু আমরা মানসিক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী, আমরা বলি প্রতিবন্ধী শব্দটা বলতে চাই না, আমরা বলি ডিফারেন্টলি চ্যালেঞ্জ অথবা ডিফারেন্টলি ট্যালেন্টেড, তাদেরকে আমরা করার চেষ্টা করছি। কিন্তু আমি একটু আগে সুরাইয়া আপনার কথা ধরেই বলছি, পলিসি মেকিং, পলিসি যাই কিছু বলি, আমরা এখন যদি বলি যে একটা দল এসে বা একটা কেউ সরকার এসে সবকিছু পরিবর্তন করে দেবে, এটা আসলে হয় না। কারণ হচ্ছে যে এই 17-18 কোটি মানুষের আমাদের সবার নিজস্ব জায়গা থেকে, আমি আমার ব্যবসার জায়গা থেকে, একটা ঘর একজন যদি চেয়ারম্যান থাকেন তার জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু সরকার আমাকে করে দেবে তারপর আমি করব, অফকোর্স সরকার উইল প্লে দ্য রোল অফ দ্য ফ্যাসিলিটেশন, সেটা করতেই হবে। কিন্তু আমরা আমাদের দায়িত্ব যদি ভুলে যাই তাহলে কোনো জাতি আগাতে পারে না। সুতরাং দের ইজ নো আস এন্ড দে, ইটস অ্যাকচুয়ালি অল আস। এটা দেম আর না আস না করে আমরা সবাই মিলেই আমাদেরকে মনে হয় এই সচেতনতা গড়ে তুলতে হবে। যেমন যেমন যারা ডিফারেন্টলি চ্যালেঞ্জ, তারাও আমাদের মতো একটা মানুষ, তাদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে। সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের বাসায়ও করে দিতে পারি, এটা ছোট অর্গানাইজেশনেও করে দিতে পারি, এটার কোনো শেষ নাই। সরকার অবশ্যই আমরা চাইবো, আর সমাজ কল্যাণ সংস্থার যে ওগুলো আছে সেগুলি কিন্তু আমি অনেক পার্সোনালি অনেক ভিজিট করেছি। এক পর্যায়ে এসে 150 কোটি টাকা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ফেরত চলে গেছে, বিকজ আমরা শোকেস করতে পারি নাই হাউ টু ইউটিলাইজ দ্য ফান্ড। তো ওই জিনিসগুলোতে মনে হয় আমার কাজ করার আমাদের অনেক কিছু আছে। আর আমাদের পক্ষ থেকে যদি কোনো কিছু লাগে, উইল বি দেয়ার অলওয়েজ। ফিকির পক্ষ থেকেও আমরা বলছি, যদি ইফ ইউ নিড এনি হেল্প, যেখানে আমরা বিবিডিএন এর সঙ্গেও কাজ করছি, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনেও কাজ করছি, ওদের ওই ওই গোষ্ঠীকে আমরা কখনো ফেলে আগাতে পারবো না। ইটস অল ইনক্লুসিভ। আমরা আছি আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। ধন্যবাদ রূপালী চৌধুরী। আমরা এই সেশনটা শেষ করছি। আমরা আমাদের যারা অডিয়েন্স আছেন সবার যে কোশ্চেন নিয়েছি সেই কোশ্চেন পর্বে যাব। আমরা দেখছি বেশ অনেকগুলো প্রশ্ন এসেছে, কতগুলো প্রশ্ন আমরা অ্যাড্রেস করতে পারবো আমরা এখনো বলতে পারছি না। আমি আশা করছি যে সংক্ষেপে উত্তরগুলো আসবে আর কি এখানে। আমরা প্রথম প্রশ্ন যেটি আমি দেখছি, women's participation in policy making awareness is usually low, but today's strong presence is inspiring. Will we see this continue in the future? এই প্রশ্নটি করেছেন মাফরুহা তাসনিম। আমরা তো চাই আসলে কথাগুলো এরকম উদ্যোগ নেওয়া হতে, এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যারা নিতে পারেন, আমার মনে হয় আমি একটু তামারা আবেদকে একটু জিজ্ঞেস করে এই জায়গায় যে আসলে আমাদের এই উদ্যোগগুলো বেশি বেশি আরো নেওয়া উচিত কিনা, কারণ আপনারা তো এঙ্গেজ করছেন, ওমেন এমপাওয়ারমেন্টের জন্য কাজ করছেন, তো আপনারা এটা কি মনে করেন যে নারীদের বিষয়গুলো নিয়ে যে এখানে কাজ করছে, সব প্রফেশনালস এখানে আছেন, হ্যালো, থ্যাংক ইউ আপনাকে। আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পলিসি নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। পলিসি নিয়ে আলোচনা করা দরকার উইথ all levels because policies affect everybody, এবং গ্রাসরুটস উইমেন থেকে এবং গ্রাসরুটস উইমেন অর্গানাইজেশনস থেকে আরম্ভ করে বিভিন্ন মিড লেভেল, ন্যাশনাল লেভেল অর্গানাইজেশনস, আমরা যারা বিভিন্ন কর্পোরেট সেক্টর লিডার্স আছেন, এনজিও লিডার্স আছেন, বিভিন্ন সেক্টরের সাথে কনসালটেশন দরকার। পলিসি ইউজুয়ালি কিছু কোটারি অফ পিপলের মধ্যে হয়, কিন্তু এই ধরনের কনসালটেশন করলে আসলে অনেক বেশি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাগম্যাটিক পলিসি হবে, যেটা আমরা কাজে লাগাতে পারবো। এবং কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল, আমার মনে হয় যে one of the opportunities that lies for the next government is to work with the private sector and the NGO sector. So যেটা আমাদের দেশে effectively বেশ অনেক বছর ধরে যতটুক হওয়া সম্ভব ছিল বা হতে পারতো হয়নি। আমরা অনেকে in civil society have been left, although we are working all in our different fields,
and we are working on nation building from our different fields. We have not been sort of consulted or brought into the fray, কিন্তু আমার মনে হয় যে এখন একটা সময় এসছে যে দেশের সব সেক্টরের লোকজন একসাথে কাজ করতে চাচ্ছে টু টেক দিস নেশন ফরওয়ার্ড। সো আই হোপ যে যেই নেক্সট গভর্নমেন্টে আসবেন সবাইকে ডাকবেন আউটসাইড অফ গভর্নমেন্ট, বিকজ সব ধরনের সেক্টরে মানুষজন রেডি টু ওয়ার্ক টু টেক দিস কান্ট্রি ফরওয়ার্ড। সো কনসালটেশন শুধু না, বাট একসাথে অলসো এক্সিকিউট করতে চাই। আমি কাজে জেসিকে একটু পারমিশন নিয়ে একটা বলতে চাচ্ছি। বার্জা পেইন্টস বাংলাদেশ লিমিটেড কিন্তু অলমোস্ট 11টা আমরা অটিস্টিক স্কুল চালাই। কোন স্কুলে আমরা ভাড়া দিই, কোন স্কুলে আমরা টিচারের বেতন দিই, কোন স্কুলে আমরা ইনস্ট্রুমেন্ট দিই। সো যে কর্পোরেট বডি যে দায়িত্বটা, শুধু আমরা মনে হয় যে আমরা এই জায়গা থেকেও কাজ করতে পারি, নট অনলি তারপরে হয় যেটা কাজটা হয় সে হলো রিহ্যাবিলিটেশন, ওয়ান্স ইজ এডুকেশন। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর কি, ইটস নট অনলি দ্য গভর্নমেন্ট। আমরা আমাদের নিজেদের দায়িত্ব আছে। আমি কোশ্চেন মোহাম্মদ চৌধুরী কিছু অ্যাড করবেন কিনা এখানে? এড করতে চাই, তামারা যেটা বললো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটা আমাদের পার্ট অফ আওয়ার পলিসি। আমি একটু রিপিট করছি যে আসলে বাংলাদেশের অনেকে বলেছে পলিসিতে অনেক কিছু থাকে, বাট এক্সিকিউশন হয় না, আমরা করতে পারি না। ওয়ান অফ দ্য রিজন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কিন্তু সবকিছু ডেলিভার করতে পারে না। ডেলিভারি বিকামস এ ভেরি বিগ প্রবলেম। এই জন্য আমাদের যে পলিসি আমরা নিয়েছি যে আমরা উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট, বিএনপি যতগুলো পলিসি নিচ্ছে এগুলো আমরা ডেলিভার করতে গেলে যেখানে প্রাইভেট সেক্টরের সাথে পার্টনারশিপ দরকার সেটা করতে পারবো, যেটা এনজিওদের সাথে দরকার পার্টনারশিপ সেটাও আমরা করতে যাচ্ছি। ইনফ্যাক্ট ইন দ্য মিন টাইম উই হ্যাভ অলরেডি ওয়ার্ক উইথ এনজিওস। আমাদের পলিসি পার্টিসিপেশন কিভাবে পার্টনারশিপের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করবো, অলসো ব্র্যাক উই হ্যাড এ মিটিং উইথ ইউ। এবং আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ডেলিভারি। ডেলিভারি করতে গভর্নমেন্ট পারে না, বিকজ গভর্নমেন্টের এই ক্যাপাসিটি নাই, অ্যাট অল কোয়ার্টার আউটরিচ নাই। আউটরিচ যদি আমাকে পেতে হয় আইদার প্রাইভেট সেক্টর অর এনজিওস অর সিভিল সোসাইটি, হুএভার, বাট উই হ্যাভ ডিসাইডেড আওয়ার ফিউচার পলিসিস will be implemented through partnership, through alliance. We want to create a national alliance to implement. কারণ সবার এখানে যদি পার্টিসিপেশন না থাকে, পার্টনারশিপ না থাকে, কমিটমেন্ট না থাকে, এটা কিন্তু এক্সিকিউশনটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। সো উই হ্যাভ ডিসাইডেড দ্যাট অল আওয়ার পলিসিস উইল বি ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্ট করবো থ্রু পার্টনারশিপ, থ্রু অ্যালায়েন্স, ন্যাশনাল অ্যালায়েন্স। Thank you. Assalamu alaikum, sir. Sir, I have. Can I share something? Yes, please. Yeah, Go ahead. I want to share something. That is, I have graduated from Breck University LLB in 2023. So it was in 2023 I had completed my convocation, and after that I had to wait for my one of the licensing exam. So I didn't opt to go to abroad, and I stayed in Bangladesh. And in 2024, I got a scholarship from sales, and then I completed my master's. And in 2025, finally, the call for the exam came, and I sat for the exam, and alhamdulillah, I have passed it. I'm bragging about my achievement a little bit, ma'am, because you're sitting there. The most, when I saw your picture in the, like, where in the internet, I couldn't meet Abid sir when I was studying in Breck. So when I saw you, I was like, I want to meet you, and I would see you up front. And thankfully, I can see you up front and share my story. So in this process, I want to share that my friends who were with me in Breck, most of them are married right now. So when I see them, I think they have great potential, and they. The length of a career, like in a law field, from Breck, I see the length. Actually, you have to be, as a woman, as a lady, we have to be very patient, because I have a lot of friends who are gold medalists, who are really great students, but maybe due to they got married. So because there was pressure
time was running out and the exams weren't taking place on time. So one of the thing is, I would say, because as women, the timeline is very important. So I just hope that the coming government takes all the exams on time so that we can give our exam and plan further studies. So now I'm doing my application for my international studies, and I want to thank my teachers. Okay, I'm good. Yeah, they're Thank helping you. me. So, Thank you. another, just small thing. I want to share anything to Zaima ma'am. That is, she is working with the cyberbullying thing. So I'm also a women's rights activist, but due to my studies, I can't give much time on that. So on that phase, I wouldn't say that when a grown woman is harassed, for example, who is politically affiliated or who is a very big public figure, what happens is they can ignore it because they have come to a place where they can ignore it. They have work and everything. But when it comes to school-going girl who is in class 9, 10, or a teenager, when she is bullied online, she might not be able to ignore it, and she might not have the mental strength to ignore such a bully on the internet. So I hope that young girls can get the opportunity to feel safe and have the mental strength to tackle all kinds of cyberbullying. This can be their classmates, this can be a girl as well who is against the teenage girl, so that can happen. So I wanted to share this. Thank you, this platform, and I want to share with Zaima ma'am because you're working with it. So I want to share that perspective of my thing. And I just have one request. That is, I want to take a picture with you. Just don't. Thank you so much. Thank you so much. Dr. Zaima Rahman, would you like to say something Yes, about this? of course. Thank you so Saida? much for your lovely comments and questions. Sorry, what was your name? Okay, yes, don't worry. I think there's two aspects to what you said. The first one, it definitely touches on two things, I think, from what I understand. That the world, whether it's education, whether it's professional life, or climate change issues, anything, safety, security in terms of transport, it's designed for men to be safe, to succeed. It's not really designed for women. Women have to fit in somehow. And so the buses, the roads, maybe they're not the safest for us, accommodation, climate change, policies, disaster planning isn't taken into mind. Exam season, it's not taken into mind. And of course, we live in a society with certain cultural norms and practices. And policies can only go so far if they clash too much with what families and communities really want. Laws will move faster than culture does. So you have to take that into consideration when we create policies and implement them. So, for example, my grandmother's policy about food for education, cash for education, it understood what the barrier was for a lot of girls going to school. And so when it was able to meet that sort of sweet point about, where culture is a barrier and where incentive can work, more girls were able to go into education. So I think when we think about adjusting maybe more flexible working, flexible entry points into work, because I believe, Rupaliant, you said something about women leaving careers at very crucial points where they might reach that promotion because of family obligations, because of childcare, and so on and so forth. So flexible entry points are probably needed. Sure, we have maternity care, but maybe that has to be expanded nationally by statute and by, I'm sure, private enterprises as well. Daycare centers, definitely. That's something I believe my dad is very keen on. He was very hands-on with me as well, as I mentioned. So he understands how difficult it can be to manage childcare. So if that's more accessible for people, say, working in the garment factories, it's 60 to 65% women right now. That makes it quite difficult. So again, I think there needs to be a little bit of a redesign. The pen is mightier than the sword, so we can use it to redesign certain things to help women succeed more in society. In terms of cyberbullying, yes, as I mentioned, in Bangladesh, around 78.8% of women face harassment of some sort online. They have faced, especially from Facebook. So this is a lived reality. There are not enough, definitely legal protections. There are not enough sort of protections in terms of reporting systems and such. That definitely needs to be done.
Digital literacy, definitely something that I believe you touched on as well. Aside from financial digital literacy, in terms of how to keep you safe as well, how to report, working with online platforms, definitely that's something we need to strengthen. Maybe that's something Khosruzada can touch on as well. A lot of things need to be done. Again, keeping in mind that the world is not just for men to succeed, it's for women. So we have to put ourselves forward. So thank you for that question. I really think there are small things we can do. Sorry, just to touch on another thing, I think, I believe all of you probably mentioned in some way or the other that we have a lot of policies, we have a lot of laws. I believe there were other comments as well, but it's not integrated. They're sort of in silos. And so when you're trying to find something, even I'm sure you experience this as a law student. I have also experienced it in the UK. And we have a lot of things back from British colonial times. So we were trying to figure out something. It goes back and it contradicts each other, and then they actually become a bit of a binding, really. There's no smooth process. There's no sort of integrated ecosystem, really, for finances, for upskilling, for sort of labor welfare. So I think there are a lot of things. There's simple things we can do. Safer transport, for example, better accommodation. So yes, little things in terms of redesign. But inshallah, that should be. থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার ইজামুর রহমান। অনেক প্রশ্ন এসেছে, এতগুলো প্রশ্ন নেওয়া একটু কঠিনই হয়ে যাবে। আর যে প্রশ্নগুলো এসেছে এগুলো আমরা অনেক বিষয়ে অলরেডি কথা বলে ফেলেছি। একটি প্রশ্ন আমি দেখছি ফরজানা আক্তার নামে একজন করেছেন প্রশ্নটি, নারীরা যাতে আর্থিকভাবে আরো শক্তিশালী হতে পারে সেক্ষেত্রে নারীর শ্রম অধিকার, দক্ষতা উন্নয়ন এবং অর্থায়নের নীতিমালাগুলো কিভাবে আরো ভালোভাবে একে অপরের সঙ্গে যুক্ত করা যেতে পারে। খুব সংক্ষেপে কি ডক্টর ফাহমিদা খাতুন বলবেন এ বিষয়ে? ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা আলাপ করেছি এটা যে নারীরা কিভাবে অর্থের সাহায্য পেতে পারে, অর্থের জোগাড়টা তাদের কাছে হতে পারে। আসলে শুধু আর্থিক নীতিমালার জন্যই না, সব পলিসিগুলোই কিন্তু একটা অপরটা আরেকটার সাথে সংযুক্ত হতে হবে। এবং এই ক্ষেত্রে অন্যতম হচ্ছে যে যেই পলিসিগুলো আমরা করি ইউজুয়াল হচ্ছে যে টপ ডাউন একটা মেথডে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে নারীদের অ্যাক্সেস টু ফাইন্যান্স নিশ্চিত করার জন্য তাদের যে প্রতিবন্ধকতা সেইগুলো যদি তাদেরকে তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে নিয়ে করা হয় তাহলে আরো এটা প্র্যাকটিক্যাল এবং ডুয়েবল হবে। এটা একটা। এবং এটার প্রেক্ষিতে আমি কিন্তু আরেকটা বিষয় বলতে চাই। এখানে খসরু ভাই বলেছেন যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি, আমি বলবো যে ডেমোক্রেটাইজেশন অফ দ্য পলিসি অ্যান্ড অলসো ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইমপ্লিমেন্টেশন। দেখা যায় যে পলিসিগুলো যে টপ ডাউন মেথডে সরকার করছে, যে গভর্নমেন্ট অফ দ্য ডে করছে, কিন্তু সেগুলো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে অ্যাজ এন ইকোনমিস্ট আই ক্যান সে যে সমস্ত ফর এক্সাম্পল ট্যাক্স পলিসি যেগুলি করা হয় কিংবা আরো ইনসেন্টিভ পলিসি অনেক সময় টার্গেটেড ভাবে একটা বিশেষ গোষ্ঠীকে রেখে করা হয়। বাট আমরা যেটা চাই যে সবার জন্য সেটা ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশন ইন দ্য পলিসি মেকিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ডেমোক্রেটাইজেশন অফ ইমপ্লিমেন্টেশন সেটাও একটা। ফর এক্সাম্পল আপনি বলেছেন যে ফ্যামিলি কার্ড দিবেন, খুব ভালো কথা। আমরা জানি যে আমাদের দেশে কিন্তু সোশ্যাল সেফটি নেট নিয়ে অনেক প্রোগ্রাম রয়েছে, কিন্তু সেটা কি দেখা যায় ইমপ্লিমেন্টেশনের বেলায় আমরা তো দেখেছি যে চাল কিংবা গমের যেগুলা দুস্থ নরনারীদের জন্য কিংবা মানুষদের জন্য তৈরি করা হচ্ছে সেগুলো উপজেলা চেয়ারম্যানদের খাটের নিচে পাওয়া যাচ্ছে। সুতরাং এই ইমপ্লিমেন্টেশন পর্যায়েও যাতে কিনা মানুষ যেটা ওভারসি করতে পারে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা। এবং তাদের সময় নাই একটু বলতে চাই আপনাকে অনেক ধন্যবাদ যে এই জন্য যে আপনাদের যে পলিসিটা যে মেয়েদের নারীদের যে আনপেইড ওয়ার্ক এটার কথা বলতে যে আপনি বলেছেন ফ্যামিলি কার্ড কিন্তু করবেন, কিন্তু দের ইজ আ লিমিট টু ফাইন্যান্স, হাউ মাচ ক্যান ইউ স্পেন্ড, বিকজ আমাদের দেশে পার্টিকুলারলি রিসোর্স মোবিলাইজেশন এত কম এবং কম্পিটিং প্রায়োরিটিস আছে। সেই ক্ষেত্রে পলিসির জায়গাটা আমি একটা আসি, সেটা হচ্ছে যে মেয়েরা যে কাজ করে ঘরের মধ্যে আনপেইড ওয়ার্ক, এটাকে রেকগনাইজ করার একটা মানসিকতাও থাকতে। মানসিকতাটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল জিডিপি ক্যালকুলেশন সেখানে তো যেই সার্ভিসটা আমি
কিংবা যে প্রোডাক্টটা তৈরি করছি সেটার বিনিময়ে যদি আমি টাকা না পাই সেটার অ্যাড হয় না, ইউ নো দ্যাট। সো অ্যাজ আ আপনি তো কমার্স মিনিস্টার এবং ইকোনমি নিয়ে আপনি কাজ করেন, তো সেটা তো আর সেখানে অ্যাড হয় না, যার কারণে নারীর যে অদৃশ্য শ্রম সেটা থাকে না। কারণ এখানে একটা যে সিস্টেমটা করা হয়েছে ট্রেডিশনালি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস, যেটা করা হয় সারা পৃথিবীতে সেটা ফলো করা হয়, শুধুমাত্র ওই টাকার বিনিময়ে যে গুডস অ্যান্ড সার্ভিসেস হয় সেটাই করা হয়। কিন্তু তার বাইরেও এখন যেটা করা হচ্ছে যে স্যাটেলাইট অ্যাকাউন্টস, অর্থাৎ নন এসএনএ কাজগুলো, সেইগুলার মূল্যায়ন করতে হবে, সেইগুলার মূল্যায়নেরও পদ্ধতি আছে। সেগুলাকে আপনি জিডিপির ফ্রেমওয়ার্কে আনবেন না, কিন্তু একটা সাইডে স্যাটেলাইট অ্যাকাউন্টসের মাধ্যমে আপনি দেখাবেন যে আসলে নারীর যে এই যে কাজগুলো ঘরের মধ্যে করছে সেইগুলোর আসল মূল্য কত, জিডিপিতে তার পরিমাণটা কত। আমরা একটা গবেষণা করেছিলাম সেখানে অনেক সারা বাংলাদেশের স্যাম্পল নিয়ে, সেখানে দেখেছি যে সেই আনপেইড ওয়ার্কের মূল্য পেইড ওয়ার্কের চাইতে 2.5 থেকে 2.9 গুণ বেশি। তো এইটা আমরা জানি না, এটা করলে একটা মূল্যায়ন হয় যে দেখার জন্য যে আপনি টাকা তো আর দিয়ে কুলাতে পারবে না, বাট অনেক দেশে এটা শুরু হয়েছে, বাংলাদেশেও এই একটা স্যাটেলাইট অ্যাকাউন্টস তৈরি করার সময় এসেছে এবং আমরা আশা করি আগামী সরকার সেটা করবে, এটা আমাদের ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। আমি এই প্রশ্ন রিমার্কস আমি জানি আমরা শুনবো এটা আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে, কিন্তু তার আগে আমি কোশ্চেন পার্টটা শেষ করে ফেলতে চাই বিকজ উই আর রানিং আউট অফ আওয়ার টাইম। আমি এর পরে যে প্রশ্ন নিতে চাইছি একটু বলি, হোয়াট স্পেসিফিক legal. Assalamu alaikum everyone. I'm Sifat Bint Saif, a law student from Dhaka University. Excuse me, I'm sorry, আমরা অডিয়েন্স থেকে কোশ্চেন নিতে পারছি না, মাফ করবেন। আমরা এখানে আপনাদের কিউআর কোড ইউজ করে আমরা মেন্টিমিটারে কোশ্চেন প্লেস করতে বলেছি, প্লিজ দয়া করে ওখানে প্রশ্নটা দেবেন। মেন্টিমিটারে আছে, so I would like to add something to that question. আমরা এখান থেকে আমরা চেষ্টা করছি, মেন্টিমিটার পর অনেক প্রশ্ন পেয়েছি, কাইন্ডলি একটু আমাদের রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নটি করতে চাইছি আমি এখানে সেটা হচ্ছে হোয়াট স্পেসিফিক, একজন সামন আস্কড, হোয়াট স্পেসিফিক লিগাল অর ইনস্টিটিউশনাল চেঞ্জেস আর নিডেড সো দ্যাট উইমেন ফিল সেফ টু রিপোর্ট ভায়োলেন্স এন্ড অ্যাকচুয়ালি সি জাস্টিস ইন রিয়েল টাইম, নট ইয়ার্স লেটার। ফারিহা ইসলামী প্রশ্নটি করেছেন। ব্যারিস্টার জাইমা রহমান, আপনি একজন আইনজীবী হিসেবে কাজ করছেন, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট আওয়ার গভর্নমেন্ট, এনি গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক, করা উচিত, বা বিএনপির কি করা উচিত, কোনো এখানে পলিসি ইনক্লুড করা উচিত কিনা? জি ধন্যবাদ। যে ব্যক্তি এই প্রশ্ন করেছে এটা খুবই একটি টাইমলি প্রশ্ন, গুরুত্ব প্রশ্ন। আমাদের মানে সমাজে যদি 50%, যদি আমি ইংলিশে বলতে পারি, ইংরেজিতে যদি 50% অফ আওয়ার পপুলেশন ডোন্ট ফিল সেফ, ডোন্ট ফিল প্রোটেক্টেড। আপনি যে বললেন দাদা যে আমার খুব ইন্টিমিডেটেড লাগছে, আমি আজকে মাইনরিটি, আর আপনি তারপরে বললেন যে আমরা তো এটা প্রতিদিনই ফেস করছি বিভিন্ন ভাবে, আপনারা তো বিভিন্ন ধরনের পেশাতে, তো মোস্ট অফ দ্য প্রফেশনাল ওয়ার্ক মেল ডমিনেটেড। তো তারপরে রাস্তাঘাটেও যখন আমরা বাসে চড়ছি হয়তো বা যাচ্ছি, ইটস কোয়াইট ইন্টিমিডেটিং। আর অনলাইনে তো ওই সেফটি সিকিউরিটিটা হয়তো বা নাই, যেটা হয়তো বা সামনাসামনি মানুষের বিকজ অফ আচরণ বিচরণ কালচার ওনারা হয়তো বা মানে কিছু না হবে। কিন্তু আমার মনে হয় এইটার দিক দিয়ে ডেফিনেটলি প্রথম দিক দিয়ে যদি আমরা শুরু করি, under 25 women they face the most amount of online and offline. So in terms of protection, digital literacy skills, and in terms of self-defense as well, শিখানো উচিত, because there is this aspect of confidence. যদি আমরা confident feel করি, আমরা বুঝি যে okay, how we can keep ourselves safe online এবং offline, তাহলে ওইটা একটা মাইন্ডসেটের একটা বিষয় এসে পড়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে in terms of legal protection, আমরা আবার বলি বিভিন্ন ধরনের আইন করা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশনও হয় না, এটা আমরা কোর্ট সিস্টেমেও দেখতে পারছি। কোর্টের সিস্টেমে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ের কারণে হয়তো বা ডিউ প্রসেস হচ্ছে না, বহু বছর লেগে যাচ্ছে কোনো কিছুর দাবি, কোনো কিছু আমাদের চিন্তা করতে হবে হয়তো বা প্রথমে কিভাবে থামানো যাবে। তারপরে আমরা বললাম যে হয়তো বা কমিউনিটি ডেস্ক যদি করা হয়,
হয়তোবা কমিউনিটি ডেস্ক মতো রিপোর্টিং সিস্টেম যদি করা হয়, বেটার স্ট্রিট লাইটিং, অনেকগুলো রাস্তায় ঢাকা শহর ছাড়াও ঠিকমতো লাইটিং থাকে না রাত্রে, এই জন্য হয়তোবা ফর এক্সাম্পল বিকজ অফ সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনস ওনাদের তাড়াতাড়ি দ্রুতভাবে বাসায় ফেরত যেতে পারবে। তো আরো ঘন্টা যদি ওনারা কাজ করতে পারতেন তাহলে হয়তোবা প্রফেশনালি ওনারা ক্লাইম করতে পারেন, আরো কিছু আর্নও করতে পারতেন পরিবারের জন্য। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি ট্রান্সপোর্টের দিক দিয়ে হয়তোবা বেটার রিপোর্টিং সিস্টেমস প্রয়োজন আমাদের, বেটার ট্রান্সপোর্ট সিস্টেমস ইন টার্মস অফ পাবলিক ম্যানেজমেন্ট এজ ওয়েল। ওই দিক থেকে কয়েকটা জিনিস, লিগাল প্রোটেকশনস আমাদের, ইট কামস ফ্রম মোর সর্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার আই থিঙ্ক। আমাদের অনেক আইন আছে, কিন্তু again silos এর মতো, if they act as silos and not an integrated framework into how to protect women from harassment, from difficulties, from violence, তাহলে সেটা হবে না। তো সাইলোস না করে হয়তোবা পুরো জিনিসটা আমরা যদি বিছিয়ে দেই, তারপরে দেখি হাউ দিস ওয়ার্কস ইকোসিস্টেম ভাবে, তাহলে ভালো হবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে নারীদেরকে ইনক্লুড করতে ইন দিস ডিসিশন মেকিং, ইন দিস আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ইকোসিস্টেম ওয়ার্কস। এইটা যদি প্রথম থেকে না শুরু করা হয় তাহলে ওই দৃষ্টিটা থাকবে না যে হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি এফেক্ট আস ডে টু ডে। সো উইমেন শুড লিড দিস প্রোটেকশন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার জাইমা রহমান। এই কথাটা আমার মনে হয় আমরা সবাই বলছি বারবার যে নারীদের ডিসিশন মেকিং এ ইনক্লুড করার কথা। আমরা আশা করছি যে সেই ইনক্লুশনটা বাড়বে। আরেকটি প্রশ্ন নিতে চাইছি, ইন ক্লাইমেট এফেক্টেড এরিয়াস উইমেন লুজ livelihoods first, bear survival burdens yet are excluded. How can Bangladesh's climate and disaster policies better include women as planner and leaders? আমরা আসলে ক্লাইমেট চেঞ্জ যেভাবে উইমেনকে ক্ষতিগ্রস্ত করে সেই কথাটা বলেছি। এই জায়গা থেকে আমি কি ব্যারিস্টার জাইমা রহমান আপনাকে একটু রিকোয়েস্ট করতে পারি কিনা, হোয়াট ডু ইউ থিংক? আমি হয়তোবা এটার ব্যাপারে বলে ফেলেছি কিছু, ডেফিনেটলি প্ল্যানিং এর দিক দিয়ে আরো প্রয়োজন। আমি জানি না আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তারপরে কয়েকটা কেস স্টাডিজ নিশ্চয়ই আছে বিভিন্ন দেশে, আমরা তো দেখতে পাচ্ছি। আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি কোনো কিছু বলার? ধন্যবাদ। আসলে বিস্তারিত আলোচনা করেছেন ব্যারিস্টার জাইমা রহমান। একটা জিনিস বলতে চাই যে সবাই আমরা জানি যে বাংলাদেশের পরিবেশ জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিবেশের অবক্ষয় হচ্ছে, পরিবেশের উপর যে সমস্যা হচ্ছে, এইটার অভিঘাতটা মেয়েদের উপর বেশি পড়ে, এবং সেই জন্যই যে ধরনের আমরা অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন করে থাকি পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো কিন্তু মেয়েদের কথা মাথায় রেখে করা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেয়েদেরকে সাথে নিয়ে, নারীদেরকে সাথে নিয়ে। উদাহরণ অনেক দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা উদাহরণও, যেমন ধরেন সাইক্লোন শেল্টারগুলি, কিংবা যখন পানি উঠে যায় বন্যার সময়ে, তো সেখানে শেল্টারগুলো যখন করা হয় তখন সেখানে কিন্তু নারীরা, শিশুরা তাদের যে এই টয়লেটে অ্যাক্সেস থাকা কিংবা থাকার জায়গায়, এগুলোতে কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়। এইগুলো মাথায় রেখে করা উচিত, এটা একটা অভিজ্ঞতার বিষয়। এবং আমরা জানি যে আমাদের সম্পদ নাই, কিন্তু ধরেন পরিবেশের জন্য কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য যথেষ্ট অর্থ আসে, দেশের ভিতরে বাইরে থেকেও আসে, কিন্তু সেই অর্থটা আবার যথাযথভাবে ব্যবহার করা হয় না। তো বারবার আমরা সেই পয়েন্টে ফেরত আসছি যে একটা পলিসিটা বাস্তবসম্মত এবং ইনক্লুসিভ, এবং সেটার ব্যবহারটা একটা অ্যাকাউন্টেবল প্রসেসে হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। আমাদের এখানে একটি কোয়েশ্চেন আছে তামারা আবেদের জন্য। সিফাত বিনতে সাইফ তিনি লিখেছেন, ফ্রম ইউর ব্ল্যাক এক্সপিরিয়েন্স হোয়াট ইজ দ্য কি রুরাল আরবান গ্যাপ ইন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিডারশিপ অ্যান্ড হাউ ক্যান ইট বি ব্রিজড সাস্টেনেবলি? তামারা আবেদ। রুরাল আরবান গ্যাপ, আমার মনে হয় যে আরবানে বিকজ people are having higher costs, so a lot of women, even if their families may not want, we're forced to have double income households, and women are forced to get into the workplace, যেটা রুরালে আমরা অনেক কম দেখি।
অ্যান্ড রুরালে আমাদের মাইন্ডসেট প্রবলেম সব জায়গাতেই আছে, কিন্তু শহরের ওই তাগিদে মেয়েদেরকে বের হয়ে যেতে হয় কর্মসংস্থান খুঁজতে, কিন্তু গ্রামে সেটা এনাফ হয় না। এবং অলসো আ লট অফ দ্য ওয়ার্ক ইন রুরাল এরিয়াজ ক্যান বি হোম বেসড। সো উই সি দ্যাট আমাদের যে এই যে মেয়েদের আমাদের যে সোশ্যাল নর্মস, এই যে থিঙ্কিং দ্যাট উইমেন মাস্ট do all the care work for free, আমরা যে gendered কিছু roles impose করেছি and ideas and all of that, so সেই কারণে and because of many structural problems as we discussed, transport boli ba many things, so therefore so I think that's what causes the real rural urban divide, and it's because of circumstance that women face. থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষে চলে এসেছি। রূপালী আপা একটু অ্যাড করতে ওকে, চাই। ইয়েস প্লিজ, রূপালী চৌধুরী। আমি রুরাল বলি আর আরবান বলি, আমাদের মনে হয় we are actually trying to teach our girls and women যে you have to be self reliant, but আমাদের মাদেরও কিন্তু ছেলেদেরকে শেখাতে হবে আর কি। It works from home, না? মাকে ছেলেকে মানে সবচেয়ে বড় পিসটা, তারপরে ছেলে বড় হয়ে দেখবে, আসলে ছেলে বড় হয়ে দেখেও না, বউয়ের সঙ্গে চলে যায়, মেয়েরাই দেখে। সো দ্যাট মাইন্ডসেট অ্যাকচুয়ালি দ্যাট ছেলেরা যে ভ্যালু করবে মেয়েদেরকে, বোনদেরকে ভ্যালু করতে হবে, মাকে ভ্যালু করতে হবে, গার্লফ্রেন্ডকে করতে হবে, ফিউচার ওয়াইফকে করতে হবে, এই মাইন্ডসেট চেঞ্জটা ছেলেদের মধ্যে না আসলে আর 50% কি করে হবে? ইট ক্যান নট বি এ সলিটারি ফাইট, তাই না? সো ইটস অ্যাবাউট them also. At home we should start mothers teaching the sons. Okay, thank you. ধন্যবাদ। সেই পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে আসলে বের হয়ে আসতে হবে সবারই। আমরা শেষের দিকে চলে এসেছি। কনক্লুডিং রিমার্কস এর জন্য অনুরোধ করব আমি আমির খসরু মাহমুদ চৌধুরীকে। ধন্যবাদ। আমি তো যে বিষয়টা আমি প্রথমে বলেছিলাম একটু রিপিট করি, সেটা হচ্ছে আসলে আমাদের মেল ফিমেল ইস্যু ছাড়া আমাদের ফান্ডামেন্টাল ইস্যুটা হচ্ছে আমরা whether we can create a level playing field for everybody, ওইটা দিয়ে আমরা শুরু করতে হবে। once we can create a level playing field for everybody, automatically মেয়েদের আর ছেলেদের প্রশ্নটা কিন্তু অনেকটা কমে যাবে। as I said, the glass ceiling, nobody has to break the glass ceiling. That has removed the glass ceiling. এবং পশ্চাৎপদ যতটুকু ওটা শুধু মহিলাদের জন্য, আমাদের দেশের অনেক লোক, সাধারণ মানুষও কিন্তু পশ্চাৎপদ অবস্থায় আছে, অনেক কমিউনিটি পশ্চাৎপদ অবস্থা আছে, ওইটা হচ্ছে টার্গেটেড সাপোর্ট। বাট আদার দেন দ্যাট আমাদের সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশে আছে, বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করার জন্য যে যতটুকু পথ এগিয়ে আসছিলাম লাস্ট 10-15 ইয়ার্স আমরা ঠিক ততটুকু পিছিয়ে গেছি। সো আমাদের উই হ্যাভ টু ব্রিং ব্যাক the level playing field for everybody. Democratization of politics, democratization of economy, and democratization at home, like Rupali rightly mentioned. That সকলের জন্য level playing field at all levels we have to pursue in our policy planning. এবং this is what আগামী দিনের আমাদের বিএনপির পক্ষ থেকে আমি যেটা শুরুতে বলে প্রত্যেকদিন একটা কথা বলি যে বাংলাদেশ is over-regulated country, we have to deregulate. We have to liberalize. Ease of doing business has to be done. Cost of doing business has to be reduced. এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমাদের একটা ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে, ডিসক্রিমিনেটরি সোসাইটি হয়ে গেছে। So we have to really democratize everything. The core value is democratization of a country. তাইলে সকলের জন্য সুযোগ থাকবে। মহিলাদের জন্য আলাদা কিছু করতে except for targeted program আমি মনে করি না। আমরা লেভেল প্লেইং ফিল্ড যদি ক্রিয়েট করতে পারি, পুরুষ মহিলা সবাই ইকুয়ালি অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী। and with this আজকের সেশন, আজকের ইভেন্ট আমরা শেষ করতে চাই এই আশাবাদ নিয়ে যে আমরা আসলে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ করার জন্য, নিজেদের অধিকার নিজেরা প্রতিষ্ঠা করার জন্য যাতে একসাথে কাজ করতে পারি। আজকের সেশনের সবচেয়ে সৌন্দর্যের দিকই হচ্ছে এটা যে বিভিন্ন প্রফেশন থেকে নারীরা সবাই এসেছেন, একসাথে আমরা কথা বলছি এবং এই ডায়ালগটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই যেরকম ডায়ালগ বিভিন্ন জায়গায় আয়োজিত হোক। অশেষ ধন্যবাদ। এবং
একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের একটু ডিলে হয়েছে আজ শুরু করবার জন্য, এই অসুবিধার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমাদের প্যানেলিস্ট যারা আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার জাইম রহমান, তামারা আবেদ, ডক্টর ফাহমিদা খাতুন অ্যান্ড রূপালী চৌধুরী, অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য। সবাইকে সালাম এবং ধন্যবাদ।